একটু একা হয়ে বসুন তো, আর ভলিউমটা একদম কমিয়ে দিন। আজ যে গল্পটা আপনাদের শোনাবো সেটা আমার নিজের জীবনের এমন এক অধ্যায়, যা কাউকে বলতে পারিনি কোনোদিন। কিন্তু আমার মনে হয় মাঝে মাঝে নিজের কষ্ট, নিজের ভুল আর নিজের সেই সব গোপন কথাগুলো একটু হালকা করা দরকার। তাই আজ আপনাদের সামনে অনন্যা তার সেই লুকানো অধ্যায় মেলে ধরছে। দেখুন, সমাজের চোখে আমরা প্রত্যেকেই খুব সাধারণ মানুষ, কিন্তু এই সাধারণতার আড়ালে কত বিচিত্র অনুভূতি, কত অদ্ভুত টানাপোড়েন লুকিয়ে থাকে তা বাইরের কেউ বুঝতেই পারে না। আমি আজ যে সত্যিটা বলবো সেটা শুধু আমার একার গল্প নয়, এটা হয়তো বহু বাড়িতেই বহু মানুষের মনের গভীরে চলা এক নীরব লুকানো নাটকের অংশ। আজ যে সত্যির পর্দা সরাবো তাতে আমারই মতো বহু অনন্যা হয়তো নিজেদের এক টুকরো প্রতিচ্ছবি খুঁজে পাবে। আমার বাড়ি ছিল মুর্শিদাবাদের এক ছোট্ট গ্রামে। বিয়ে হয়েছিল পাশেরই এক সম্ভ্রান্ত পরিবারে। শাশুড়ি, শ্বশুরমশাই, স্বামী আর তার ছোট ভাই, দেওর, এই নিয়েই ছিল আমাদের ছোট্ট সংসার। প্রথম সবটাই খুব সাধারণ ছিল, আর 5টা বাঙালির ঘরের মতোই। আমি তখন নতুন বউ, সবকিছু বুঝে উঠছি, শিখছি। আমার স্বামী কর্মসূত্রে বেশিরভাগ সময় বাইরে থাকতেন, সপ্তাহে বড়জোর 2-1 বার বাড়ি আসতেন। আর সেই বিরহ আর একাকিত্বটাই হয়তো আমার জীবনের গতিপথ পাল্টে দিয়েছিল, যা আজও আমাকে এক অদ্ভুত দ্বিধায় ভুগিয়ে চলেছে। আসলে জানেন তো, মানুষ যখন মন থেকে একা হয়ে যায় তখন সে একটু উষ্ণতা খোঁজে, একটু মনোযোগ চায়, একটু আদর চায়। আমার স্বামী ভালো মানুষ ছিলেন, কিন্তু ওর ব্যস্ততা আর আমার একাকিত্ব মিলেমিশে এক অদ্ভুত শূন্যতা তৈরি করেছিল। সেই শূন্যতাকেই হয়তো পূরণ করার অজুহাত খুঁজছিল আমার অবাধ্য মন। আমার শরীরের প্রতিটা ভাঁজে তখনও ছিল নতুন তারুণ্যের উচ্ছ্বাস। সেদিন ছিল বৃষ্টি ভেজা দুপুর। আমার পরনে ছিল একটা নরম গোলাপি রঙের সুতির শাড়ি। ভিজে শরীরে লেপ্টে থাকা সেই শাড়ির ভাঁজে স্পষ্ট হয়ে উঠছিল আমার শরীরের প্রতিটি বাত। কাজল টানা চোখ, ঠোঁটে হালকা লিপস্টিক আর খোলা চুলের একরাশ কালো মেঘ যেন সেদিন আমার লাজুক অথচ আবেদনময়ী রূপকে আরও ফুটিয়ে তুলেছিল। নিজেকে সেদিন আয়নায় দেখে মনে হয়েছিল, বিধাতা কেন যে নারী দেহে এত সৌন্দর্য ঠেলে দেন যদি তা উপভোগ করার কেউ না থাকে। সেদিনই প্রথম আমার দেওর অর্জুন আমার দিকে অন্যরকমভাবে তাকিয়েছিল। অর্জুন ছিল আমার স্বামীর ছোট ভাই, বয়সে বছর 2-এর ছোট, সবে কলেজে পড়ে। খুব শান্ত স্বভাবের ছেলে ছিল, পড়াশোনা নিয়েই থাকত। প্রথম দিকে আমার দিকে ওর কোনো বিশেষ নজর ছিল না, কিন্তু যেদিন আমার স্বামী কলকাতা চলে গেল সেদিন সন্ধ্যায় অর্জুন কি মনে করে আমার ঘরে এসেছিল একটা গল্পের বই চাইতে। আমি তখন রান্নাঘরের কাঠ সেরে এসে শাড়ির আঁচলটা আলগা করে রেখেছিলাম, চুলগুলো বাঁধাও ছিল না। আমার ভেজা খোলা চুল, শরীরের কোমল ঘ্রাণ আর হয়তো আমার ভেতরের চাপা বিষণ্ণতা, এই সব কিছুই সেদিন ওকে নাড়া দিয়েছিল। ওর চোখের সেই নীরব ভাষা আমি স্পষ্ট পড়তে পারছিলাম। আমি নিজেও জানি না কেন আমার মন সেদিন ওর দিকে একটা অদ্ভুত টান অনুভব করছিল। হয়তো অনেক দিনের না পাওয়া ভালোবাসা, না বলা কথাগুলো আর একাকিত্বের শূন্যতা আমাকে ওর দিকে ঠেলে দিচ্ছিল। আমার স্বামী ব্যস্ততার কারণে আমাকে সময় দিতে পারতেন না, আর সেই সব না পাওয়া যত্নের অভাবে আমার মন অর্জুনের দিকে ঝুঁকে যাচ্ছিল। আমি নিজেও এই অনুভূতির জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু মন তো আর যুক্তি মানে না। সেদিনের পর থেকে ওর নীরব চাহনি আর আমার অস্থিরতা এক অদৃশ্য সুতোয় বেঁধে দিয়েছিল আমাদের দুজনকে। মনে হচ্ছিল এই বুঝি আমার শরীরের প্রতিটি লোমকূপ দিয়ে একটা অজানা শিহরণ বয়ে যাচ্ছে, যা আমাকে ওর দিকে আরও বেশি করে টেনে নিয়ে যাচ্ছে। মন বারবার নিষেধ করা সত্ত্বেও এই লুকানো আকর্ষণ আমাকে ওর কাছাকাছি থাকতে প্ররোচিত করছিল। আপনাদের এই গল্প ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা আমার এই দুঃখের সাথী। সেদিনের পর থেকে অর্জুন যেন আমার প্রতি আরও যত্নশীল হয়ে উঠল। আগে যে ছেলেটা নিজের খেয়ালে থাকত, সে এখন আমার ছোট ছোট প্রয়োজনে পাশে এসে দাঁড়াতো। বাজারের থলিটা নিয়ে দেওয়া বা ছাদে কাপড় মেলতে গেলে হাত বাড়িয়ে সাহায্য করা, এমনকি বিকেলে পড়তে বসার আগে 1 কাপ চা খেয়ে যাওয়া, সবকিছুতেই কেমন যেন একটা নতুনত্ব। আর এই নতুনত্বটাই আমার শূন্য মনে একটা আরামের প্রলেপ দিচ্ছিল। আমার মন তখনও সমাজ, সম্পর্ক আর নীতির বেড়া দিয়ে ঘেরা, কিন্তু অর্জুনের উপস্থিতি ধীরে ধীরে সেই বেড়াগুলো নড়বড়ে করে দিচ্ছিল। আমার ভেতরে যে একটা দুর্বল নারী লুকিয়েছিল, সে যেন অর্জুনের এই নীরব যত্নে একটু একটু করে মাথা চাড়া দিচ্ছিল। একদিন বাড়ির সবাই যখন বিকেলে ঘুমে মগ্ন, তখন অর্জুন আমার ঘরে এলো একটা অঙ্কের খাতা নিয়ে। বলল, ভাবি, এই অঙ্কটা কিছুতেই মেলছে না।
আমি ওকে খাটের এক কোণে বসতে বললাম আর নিজে ওর পাশে বসে খাতাটা দেখতে লাগলাম। ওর শরীরের ঘ্রাণ, ওর উষ্ণ নিঃশ্বাস আমার কানে এসে লাগছিল। আমি যখন অঙ্ক বুঝিয়ে দিচ্ছিলাম তখন ওর হাতটা যেন অসাবধানে আমার হাতের উপর এসে পড়ল। মুহূর্তের জন্য আমার সারা শরীর শিউরে উঠল। আমি তাড়াতাড়ি হাতটা সরিয়ে নিলাম, কিন্তু সেই মুহূর্তের নীরবতা, সেই ছুঁয়ে যাওয়া আমাদের দুজনকে যেন আরও কাছাকাছি নিয়ে এলো। ওর চোখে আমি দেখছিলাম এক গভীর চাওয়া, যা আমার ভেতরের সুপ্ত আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলছিল। মনে হচ্ছিল এই বুঝি আর ধরে রাখতে পারছি না নিজেকে। আমার বুকের ভেতরটা যেন ধরফর করছিল। এরপর থেকে আমাদের মধ্যে এমনই ছোট ছোট মুহূর্ত তৈরি হতে লাগলো। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন অর্জুন আমার ঘরে আসতো, কখনো বইয়ের অজুহাতে, কখনো বা নিষেখী গল্প করার জন্য। আমরা ফিস ফিস করে কথা বলতাম। আমাদের হাসির শব্দ যাতে বাইরে না যায় তার জন্য সাবধানে হাসতাম। এই গোপন কথা বলা, এই লুকানো দেখা করা আমার কাছে এক ভিন্ন জগৎ তৈরি করছিল। আমি জানতাম এটা ভুল, সমাজের চোখে এটা মহাপাপ, কিন্তু আমার মন তখন এই নিষিদ্ধ সুখের আড়ালে নিজেকে হারাতে চাইছিল। অর্জুনের প্রতিটি স্পর্শ, প্রতিটি চাহনি আমার ভেতরে এক অনির্বচনীয় তৃষ্ণা জাগিয়ে তুলত, যা হয়তো আমার স্বামী কোনোদিনও পূরণ করতে পারেননি। ওর বুকে মাথা রেখে যখন আমি ফিসফিস করে কথা বলতাম তখন মনে হতো যেন আমি পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছি। সেই মুহূর্তে মনে হতো জীবনটা যেন থমকে গেছে, আর এই পৃথিবীর সবকিছু যেন আমাদের দুজনের জন্য স্তব্ধ হয়ে আছে। আমাদের ভালোবাসাটা যেন সময়ের বাঁধ ভেঙে এক অনন্ত যাত্রায় পাড়ি দিচ্ছে। এই সম্পর্কটা যত গভীর হতে লাগলো ততই আমার মনে ভয় আর আনন্দ, অপরাধ বোধ আর ভালোবাসা সব একসঙ্গে মিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করতে লাগলো। কখনো মনে হতো আমি নরকে যাচ্ছি, আবার কখনো মনে হতো আমি যেন স্বর্গের দরজায় দাঁড়িয়ে আছি। ওর জন্য খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিল। একদিন রাতে যখন ও আমার হাত ধরে বলেছিল, ভাবি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তখন আমার চোখের কোণ চিকচিক করে উঠেছিল। আমি জানি এই সম্পর্ক সমাজের চোখে অবৈধ, অনৈতিক, কিন্তু আমাদের ভালোবাসাটা এতটাই তীব্র ছিল যে এই নিয়ম কানুনগুলো সেদিন অর্থহীন মনে হচ্ছিল। অর্জুন যখন ধীরে ধীরে আমার জীবনের প্রতিটি কোণ দখল করে নিতে লাগলো, তখন আমার স্বামী যখন বাড়িতে আসতেন তখন আমি কেমন যেন একটা অপরাধ বোধে ভুগতাম। ওর সঙ্গে আমি স্বাভাবিক হতে পারতাম না। আমার হাসি, আমার কথা বলা সবকিছুতেই একটা কৃত্রিমতা থাকতো। আমার মনে হতো আমি ওকে ঠকাচ্ছি, আমি ওকে প্রতারণা করছি। কিন্তু অর্জুনের কাছ থেকে সরে আসার সাহস বা শক্তি কোনোটাই আমার ছিল না, কারণ ও ততদিনে আমার মনের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে। একদিন শাশুড়ি অসুস্থ হলেন, হাসপাতালে ভর্তি করা হলো তাকে। আমি আর অর্জুন পালা করে হাসপাতালে থাকতাম। সেই সময় আমরা আরও বেশি একা হয়ে পড়লাম। একটা ছোট্ট ঘরের মধ্যে আমি আর ও একে অপরের খুব কাছাকাছি। সেদিন গভীর রাতে যখন বাইরের সব আওয়াজ থেমে গিয়েছিল আর হাসপাতালের নিস্তব্ধতা গ্রাস করেছিল চারদিক, তখন অর্জুন আমার হাতটা ধরে নিজের দিকে টেনে নিয়েছিল। আমি বাধা দিতে পারিনি। আমার ভেতরটা তখন কেবল ওরই উষ্ণতা চাইছিল। সেই মুহূর্তে সব ভয়, সব দ্বিধা, সব লজ্জা যেন মিলিয়ে গিয়েছিল। ওর চোখের গভীর চাহনি, ওর নরম ছোঁয়া আমাকে যেন এক অন্য জগতে নিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এই পৃথিবীতে কেবল আমরা দুজনেই আছি, আর কোনো কিছুর অস্তিত্ব নেই। আমরা একে অপরের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম, যা ছিল এক নিষিদ্ধ ভালোবাসার নীরব স্বীকৃতি। এই রকম গভীর ঘনিষ্ঠতা চলতে থাকলো কিছুদিন। এরপর একদিন সকালে অর্জুন আমার কাছে এসে বলেছিল, ভাবি আমি জানি আমরা যা করছি তা ভুল, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে আমি মরে যাব। ওর চোখে তখন কেমন যেন একটা জিদ আর ভয় একসঙ্গে খেলা করছিল। আমি ওর কথা শুনে চমকে উঠলাম। ও কি আমাকে ব্ল্যাকমেল করছে, নাকি এটা ওর গভীর ভালোবাসা? আমার ভেতরটা তখন কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম না কি করব। আমি কি ওকে আঁকড়ে ধরবো, নাকি এই পাপ থেকে মুক্তি পাবো? আমার স্বামী তখনও কর্মসূত্রে বাইরে। আমি একা, আমার মনে দ্বিধা, ভয় আর এক অদ্ভুত টানাপোড়েন। এই লুকানো সম্পর্কটা এখন আমাকে গ্রাস করে নিয়েছে। আমি যেন একটা গোলক ধাঁধায় আটকে পড়েছি, যেখান থেকে বেরোনোর কোনো পথ আমি খুঁজে পাচ্ছিলাম না। সেই দিনটা আমার জীবনের এক মোড় ঘুরিয়ে দেওয়া দিন ছিল। আমি অর্জুনের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কটা এখন আর কেবল আবেগ বা আকর্ষণ দিয়ে চলছে না। এর সঙ্গে মিশে গেছে ভয়, নির্ভরতা আর এক অদ্ভুত অধিকারবোধ। আমি জানতাম এই পথটা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। সমাজ, পরিবার, এমনকি আমাদের নিজেদের বিবেকও হয়তো ক্ষমা করবে না। কিন্তু সেই মুহূর্তে ওর দুর্বলতা আর আমার ভেতরের অতৃপ্ত ভালোবাসা দুটোই যেন আমাকে আরো গভীরে টেনে নিয়ে যাচ্ছিল।
কিন্তু সেই অন্ধকার বেশি দিন স্থায়ী হয়নি। আমার শাশুড়ি সুস্থ হয়ে বাড়ি ফেরার পর থেকে কেমন যেন একটা পরিবর্তন লক্ষ্য করতে লাগলাম। অর্জুন কেমন যেন চুপচাপ হয়ে গেল, আর আগের মতো আমার ঘরে আসা বা গল্প করাও কমে গেল। আমার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। আমি ওকে বারবার জিজ্ঞেস করতাম, কি হয়েছে অর্জুন, সব ঠিক আছে তো? ও কেবল বলতো কিছু না ভাবি। ওর এই দূরত্ব আমার ভেতরে একটা অদ্ভুত শূন্যতা তৈরি করছিল। মনে হচ্ছিল আমার জীবনের আলো নিভে যাচ্ছে। আমি কিছুদিন ওর এই নীরবতা মেনে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু যখন দেখলাম ও পুরোপুরি আমাকে এড়িয়ে চলতে শুরু করেছে, তখন আমার মনটা ভেঙে গেল। একদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি ওর ঘরে গেলাম। ও তখন ঘুমানোর ভান করছিল। আমি ওর পাশে বসে ওর হাত ধরে বললাম, অর্জুন, তুমি কি আমাকে আর ভালোবাসো না? তুমি কি আমাকে ছেড়ে যাবে? অর্জুন তখন চোখ বন্ধ অবস্থাতেই বলল, ভাবি, আমি বুঝতে পারছি আমরা যা করছি তা ঠিক নয়। আমি আর পারছি না। বাবা মা, সমাজ, আমার ভবিষ্যৎ সবকিছু আমার কাছে এখন গুরুত্বপূর্ণ। আমরা যে ভুল করেছি তার ফলটা হয়তো আমাকেই ভোগ করতে হবে। ওর কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি জানি ও ঠিকই বলছে, কিন্তু আমার মন মানতে পারছিল না। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, এটাই ঠিক, এটাই হওয়া উচিত। এই সম্পর্কটার কোনো ভবিষ্যৎ নেই।